আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ইলেকট্রিশিয়ানদের এবিসি শ্রেণীর লাইসেন্স ভাইভা পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। এক নম্বর প্রশ্ন, থ্রি পিন প্লাগের একটি পিন মোটা ও লম্বা হয় কেন? উত্তর, থ্রি পিন প্লাগের আর্থ পিনটি মোটা ও লম্বা হয় কেননা ব্যবহারকারী যেন সহজে বুঝতে পারে এটি আর্থ পিন এবং ব্যবহারকারীর সেফটির জন্য আর্থ পিনটি মোটা ও লম্বা হয়। কোনো সার্কিটে বা কোনো সকেটের ভিতরে থ্রি পিন প্লাগ ইনপুট করলে সর্বপ্রথম আর্থ পিনটি কানেক্ট হবে এবং থ্রি পিন প্লাগটি খুললে সবশেষে আর্থ পিনটি খুলবে। এজন্যই আর্থ পিনটি মোটা ও লম্বা হয়ে থাকে। ২ নম্বর প্রশ্ন, থ্রি ফেজ মোটর কানেকশনের পর উল্টো ঘুরলে করণীয় কি? উত্তর, থ্রি ফেজ সরবরাহের যে কোনো একটি ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ পরিবর্তন করলে মোটরটি ঠিক দিকে ঘুরবে। সম্মানিত ভিউয়ার্স, একটি থ্রি ফেজ মোটর কানেকশনের পরে ভোল্টেজ ও কারেন্ট এবং মোটরটির রোটেশনাল দিকগুলো চেক করতে হবে। 1 থেকে 5 এসপির মোটর স্টার সংযোগ করবেন, 6 থেকে 12 এসপির মোটর ডেল্টা সংযোগ, আর যদি মোটরটি 12 এসপির উপরে হয় সেক্ষেত্রে স্টার ডেল্টা উভয় সংযোগ করতে হবে। 3 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন প্রকাশ করা হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে থাকে। কেভিএ এর পুনরূপ হলো কিলো ভোল্ট এম্পিয়ার। আমরা সচরাচর বাসাবাড়িতে যে বাতি ব্যবহার করি এই বাতির রেটিং ওয়াটে প্রকাশ করা হয়। এছাড়া মোটরের রেটিং এইচপি কিলোওয়াটে প্রকাশ করা হয়, কিন্তু ট্রান্সফরমার, জেনারেটর এগুলোর রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। ইলেকট্রিক্যাল সেক্টরের যে ডিভাইসগুলো পাওয়ার জেনারেট করে এবং পাওয়ার এক লেভেল থেকে অন্য লেভেলে চেঞ্জ করে অথবা স্থানান্তর করে কিন্তু ব্যবহার করে না, সেই ডিভাইসগুলোর রেটিং কেভিএতে প্রকাশ করা হয়, যেমন ট্রান্সফরমার ও জেনারেটর। আর ইলেকট্রিক্যাল সেক্টরের যে ডিভাইসগুলো পাওয়ার কনজিউম করে অর্থাৎ পাওয়ার গ্রহণ করে সেই ডিভাইসগুলোর রেটিং ওয়াট, কিলোওয়াট বা এসপিতে প্রকাশ করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 নম্বর প্রশ্ন, ক্যাপাসিটরের কাজ কি ও কি সংযোগে ক্যাপাসিটরের মান বাড়ে? উত্তর, ক্যাপাসিটরের কাজ হলো স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখা। ক্যাপাসিটর প্যারালাল সংযোগে মান বাড়ে। 5 নম্বর প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান কত? উত্তর, ভোল্টেজ ও কারেন্টের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান হলো 0.8 থেকে 0.9। সম্মানিত ভিউয়ার্স, এই পাওয়ার ফ্যাক্টর হলো একটি বৈদ্যুতিক রাশি। এই পাওয়ার ফ্যাক্টরের একক হলো কস থিটা। পাওয়ার ফ্যাক্টরের প্রতীক হলো পিএফ। আবার এই কস থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। 6 নম্বর প্রশ্ন, রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে কয়টি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগে এবং এই কানেকশনের মোটর কোথায় বেশি ব্যবহৃত হয়? উত্তর, রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে 2টি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগে। এই রিভার্স ফরওয়ার্ড কানেকশনের মোটর শিল্প কারখানায়, ওয়াশিং মেশিন ও ড্রায়ার মেশিনে ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন, ইন্টারমিডিয়েট সুইচ কোথায় ব্যবহৃত হয়? উত্তর, একটি বাতিকে 3 জায়গা বা এর অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহৃত হয়। এই সুইচে 4টি টার্মিনাল থাকে। 8 নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকার ও ফিউজের পার্থক্য কি? উত্তর, সার্কিট ব্রেকার নিজের কোনো ক্ষতি না করে সার্কিটকে রক্ষা করে এবং ফিউজ নিজের ক্ষতি করে সার্কিটকে রক্ষা করে। সার্কিট ব্রেকার প্রোটেক্টিভ ও কন্ট্রোলিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় আর ফিউজ শুধু প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সার্কিট ব্রেকারের দাম বেশি, ফিউজের দাম কম। 9 নম্বর প্রশ্ন, ফেজ, নিউট্রাল ও আর্থিং বলতে কি বোঝায়? উত্তর, যে কেবলে বিদ্যুতের উপস্থিতি বিদ্যমান থাকে তাকে ফেজ কেবল বলা হয় আর ফেজের সাহায্যকারী কেবলকে নিউট্রাল কেবল বলা হয় এবং অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে প্রেরণ করার জন্য যে কেবল ব্যবহৃত হয় তাকে আর্থিং কেবল বলা হয়। 10 নম্বর প্রশ্ন, শর্ট সার্কিট কাকে বলে? শর্ট সার্কিট কত প্রকার ও কি কি? উত্তর, রেজিস্ট্যান্সবিহীন সার্কিটকে শর্ট সার্কিট বলা হয়। শর্ট সার্কিট 3 প্রকার: ফেজ টু ফেজ, ফেজ টু নিউট্রাল, ফেজ টু আর্থিং। 11 নম্বর প্রশ্ন, কোন প্রকার ওয়েন্ডিং কখন ব্যবহৃত হয়? উত্তর, ল্যাপ ওয়েন্ডিং বেশি কারেন্টের জন্য এবং ওয়েভ ওয়েন্ডিং বেশি ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। ল্যাপ ওয়েন্ডিং এবং ওয়েভ ওয়েন্ডিং বলতে কয়েল বাদাই করার প্রসেসকে বোঝানো হয়। 12 নম্বর প্রশ্ন, থ্রি ফেজ হতে সিঙ্গেল ফেজ নেওয়া যাবে কি? উত্তর, হ্যাঁ, যদি স্টার কানেকশন থাকে তবে একটি লাইন ও নিউট্রালে সিঙ্গেল ফেজ পাওয়া যায়।
এই স্টার কানেকশনে কিছু বৈশিষ্ট্য আছে। স্টার কানেকশনে নিউট্রাল থাকে, মোটর স্টার কানেকশনে ভোল্টেজ কম নেয় এবং স্টার কানেকশনে মোটরের আরপিএম কম হয় ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারণ কি? উত্তর, পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না, না হয় ক্যাপাসিটর দুর্বল, না হয় বেয়ারিং জ্যাম, না হয় কয়েলের ইনসুলেশন দুর্বল হয়ে গেছে। এই সমস্যাগুলো হলে সিলিং ফ্যানের স্পিড কমে যাবে। 14 নম্বর প্রশ্ন, পাখা পূর্ণ বেগে ঘোরা সত্ত্বেও বাতাস পাওয়া যায় না কেন? উত্তর, পাখার ব্লেডের বাঁক কম, না হয় পাখার পিছনে প্রয়োজনীয় ফাঁকা জায়গা নেই। 15 নম্বর কোশ্চেন, পাখা উল্টা ঘুরে কিভাবে ঠিক করবে? উত্তর, ক্যাপাসিটরের কয়েল কানেকশন বদল করে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজ সংযোগে এবং রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর প্যারালাল সংযোগ হবে। রানিং কয়েলের সাথে ফেজ সংযোগ হবে। যদি স্টার্টিং কয়েলের সাথে ফেজ সংযোগ দেওয়া হয় তবে সিলিং ফ্যান উল্টা ঘুরবে। সিলিং ফ্যানে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই ক্যাপাসিটর মান হলো 2.5 মাইক্রোফ্যারাড ও 3.5 মাইক্রোফ্যারাড। 16 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের কোন দিকের বেয়ারিং আগে খারাপ হয়? উত্তর, উপরের বেয়ারিং আগে খারাপ হয়। সিলিং ফ্যানে যে বেয়ারিং ব্যবহার করা হয় এই বেয়ারিংকে স্টিল জেড বেয়ারিং বলা হয়। এই বেয়ারিং এর সাইজ হলো 62.2 ও 62.3। 17 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যান স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইহার কানেক্টিং রডে খটখট আওয়াজ হয়ে পরে আওয়াজ বন্ধ হয়ে যায়, কারণ কি? উত্তর, সিলিং ফ্যানের রডে রাবার বুশ নেই। এই রাবার বুশ নতুন ফ্যানগুলোর সাথে দিয়ে দেয়। এই রাবার বুশ বাহিরে কিনতেও পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, কোন প্রকার মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাইয়ে চলে? উত্তর, ইউনিভার্সাল মোটর। এই ইউনিভার্সাল মোটর কম্প্রেসার, ড্রিঙ্কস মিক্সচার, ইলেকট্রিক শেভার্স, গ্রিজ গান ইত্যাদি মেশিনে ব্যবহার করা হয়। এই ইউনিভার্সাল মোটরের অনেক সুবিধা আছে। এটি এসি ও ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী। ইউনিভার্সাল মোটরের ব্যাক ইএমএফ এবং স্পিড খুব বেশি থাকে। ইউনিভার্সাল মোটরের ইয়োক ও রোটর কোর লেমিনেটেড। 19 নম্বর প্রশ্ন, থ্রি ফেজ মোটর উল্টা ঘুরতেছে কিভাবে ঠিক করবে? উত্তর, একটি ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ পরিবর্তন করতে হবে। এই থ্রি ফেজকে আরওআইবি বা আরএসটি বা লাইন 1, 2, 3 নামে চিহ্নিত করা হয়। 20 নম্বর প্রশ্ন, চলন্ত অবস্থায় থ্রি ফেজ মোটরের এক ফেজ চলে গেলে কি হবে? উত্তর, যদি মোটরটি লোডবিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়ে যাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডের অবস্থায় থাকে তবে মোটর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেয়া না হয় তবে মোটরটি জ্বলে যাবে। 21 নম্বর প্রশ্ন, থ্রি ফেজ 20 গোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টাডাল্টা স্টার্টার 10 গোড়া 3 ফেজ মোটরে ব্যবহার করা যাবে কি? উত্তর, হ্যাঁ যাবে, তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 22 নম্বর প্রশ্ন, স্টাডাল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায়? উত্তর, সরাসরি 400 ভোল্ট সাপ্লাই পায়। যদি ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রি ফেজের হয় সেক্ষেত্রে কয়েলে দুইটা ফেজ ইনপুট করতে হবে। যদি ম্যাগনেটিক কন্ডাক্টর 220 ভোল্টেজের হয় সেক্ষেত্রে কয়েলে একটি ফেজ ও নিউট্রাল ইনপুট করলে ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করবে। 23 নম্বর প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্স কিভাবে মাপা হয়? উত্তর, মেগার দ্বারা। এই ইনসুলেশন রেজিস্ট্যান্স বলতে বোঝানো হয় কেবলের ইনসুলেটরের কারেন্ট বাধা দেওয়ার সামর্থ্য। এই ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন 1 মেগা ওহম হওয়া উচিত। 1 মেগা ওহম সমান 10⁶, মানে 10 লক্ষ ওহম। 24 নম্বর প্রশ্ন, আর্থ রেজিস্ট্যান্স কিভাবে মাপা হয়? উত্তর, মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবা মোটামুটি একটি 100 ওয়াটের বাতি আর্থ তার ও লাইনের মধ্যে সংযোগ করার পর যদি বাতিটি উজ্জ্বলভাবে জ্বলে তাহলে আর্থিং ভালো আছে। 25 নম্বর কোশ্চেন, আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া বাঞ্ছনীয়? উত্তর, বাসাবাড়ির জন্য বেশির পক্ষে 5 ওহম, সর্বোচ্চ 5 ওহম এবং সাবস্টেশন ও মাঝারি লাইনের জন্য বেশির পক্ষে 1 ওহম হওয়া দরকার। আর ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন 1 মেগা ওহম। 26 নম্বর প্রশ্ন, কোন ট্রান্সফরমারে কেবল একটি মাত্র কয়েল থাকে? উত্তর, অটো ট্রান্সফরমারে। 27 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার হামিং কি? উত্তর, ট্রান্সফরমারের কোনো কয়েল কানেকশন যদি মজবুতভাবে না করে থাকে, লুজ কানেকশন থাকে, তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকার আওয়াজ হয়, একেই হামিং বলা হয়। 28 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? উত্তর, ট্রান্সফরমার গরম হওয়ার কারণ নিম্নরূপ। 1 নম্বর, ওভারলোড হওয়ার জন্য গরম হতে পারে। ইনসুলেশন দুর্বল হয়ে গেলে, কোথাও আর্থ হয়ে গেলে, ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য। 29 নম্বর প্রশ্ন, সিলিকা তেলের স্বাভাবিক রং কি রূপ থাকে? উত্তর, ভালো অবস্থায় ধবধবে সাদা,
কিন্তু জলীয় বাষ্প গ্রহণ করলে কিছুটা বাদামি রঙের হয়ে যায়, আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়। মূলত ব্রিদারের ভিতরে এই সিলিকা তেল থাকে। আমার চ্যানেলে ট্রান্সফরমারের উপরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। 30 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার তৈলের কাজ কি? উত্তর, ইহার প্রধান কাজ দুটি। প্রথমত, ইহা ইনসুলেশনের কাজ করে। দ্বিতীয়ত, ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।